অল্প স্বল্প গল্পকথায় আপনাকে স্বাগত। আপনার আন্তরিক সমর্থন ও সহযোগিতায় আমরা আপ্লুত। আমাদের সদস্যদের তরফ থেকে আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজ আমাদের নিবেদন একটি সম্পূর্ণ নতুন কাহিনী, তন্ত্রাচার্য সাধন সাধু। এই গল্পের প্রথম অধ্যায় ত্রয়স্পর্শ। আমরা আবারও বলছি যে আমাদের সদস্যরা কোনরূপ ভূত, প্রেত ও কোনো রকম ধর্মীয় কুসংস্কারে আস্থা পোষণ করেন না। গল্পের রস অক্ষুণ্ণ রাখার প্রয়োজনে গল্প পাঠ করেন। এই গল্পের বিষয়বস্তু ও সকল চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। কখনো কোনরূপ সাযুজ্য পেয়ে থাকলে সেটা নেহাতি কাকতালীয়। গল্প রচনা, পাঠ ও বিভিন্ন চরিত্রের কণ্ঠে অনিরুদ্ধ মুখোপাধ্যায়, নারী চরিত্রের কণ্ঠে দেবস্মিতা। শুরু করছি ত্রয়স্পর্শ প্রথম পর্ব। রাত তখন কত হবে? মাঝ আকাশে তখন আধখানা চাঁদ, খুব ম্রিয়মান। রেলগেট পর্যন্ত রিক্সাটা এসে আলু বলল, রেস্কাশনে লেবে যাও, আর যাওয়া যাবে না। রথিন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন রে, তোর আবার কি হলো? আরে মালগাড়ি এক্ষুনি পাস করে যাবে, গেট এক্ষুনি খুলে দেবে। রেলগেটটা পার করে কেতনের মাঠ পর্যন্ত আমায় ছেড়ে দে, তারপর আমি হেঁটে চলে যাবখন। আলু ঘাড় শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আমায় অত আতাকালানি ভেবুনি। রেস্কায় চড়বার সময় তো আমায় বলনি যে তুমি এধারে আসবে। আমায় কি বললে? যে বাংলা মালের দোকানে যাবে, কি বলনি? তারপর বললে যে একটু সামনের দিকে যাব। আমায় যদি বলতে তুমি ওই ওজা গুনিনদের ঠেকে যাবে, আমি হারগিস এস্তুন নেই। এরই মধ্যে আমার গা হাত পা কেমন ভারী হয়ে এসতেছে। এখানে শালা যত রাজ্যের ভূতেরা আড়ত। ছাড়ো ছাড়ো, আমার পয়সা ছাড়ো, আমি ঘর যাব। রথিনের কথা না বাড়িয়ে পার্স থেকে দুটো 10 টাকার নোট ধরিয়ে দিয়ে লেভেল ক্রসিংটা ঘাড় নিচু করে ঝুঁকে পড়ে পার হয়। ওপারে আলু তখন রিক্সা ঘুরিয়ে ঠং ঠং করে ঘন্টি বাজাতে বাজাতে খুব জোরে রিক্সা ছোটায়, সাঁই সাঁই করে। একটু দূরেই বড় রাস্তা, লাস্ট বাসটা এখনো যায়নি বোধহয়। এদিকটা বেশ অন্ধকার, পায়ে চলা মেঠো পথ, দুধারে বেশ বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। রাস্তার ধারে মাঝে মাঝে টালির চালের ঝুপড়ি, সবই দোকান ঘর। সামনের বন্ধ ঝাঁপ দেখেই ঠাওর হয়। দুপাশে ধান ক্ষেত, এখন সবুজ ধান গাছে ভরে আছে চারিদিক। তার উপর ছড়িয়ে আছে আধখানা চাঁদের বিষণ্ণ জ্যোৎস্না। রাস্তার উপরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। ঝোলা থেকে একটা এলইডি টর্চ বের করে আবছা আলোয় ভর করে হাঁটতে থাকে রথিন। এই বিশাল প্রান্তর যা ভরে আছে সবুজ ধান গাছে, তারই নাম কেতনের মাঠ। কেন এই নামে পরিচিত সেটা কারোরই জানা নেই। এখানে রাত ভিতে কেউ বড় একটা আসে না, শুধুমাত্র শ্মশান যাত্রীরা ছাড়া। বাড়ি ঘরদোরও চোখে পড়ে না। মাঠের মাঝখানে হলদে রঙের একটা পাম্প হাউস আছে, রাতে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। কোনো চৌকিদার নেই, চোরচামাররাও এদিকটা মারায় না ভূতের ভয়ে। শোনা যায় প্রায় 50 বছর আগে এক সময় এখানে এই মাঠে নাকি অগুন্তি পলিটিক্যাল মার্ডার হয়েছে। দুটো রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্বে সেই সময় এক বিরুদ্ধ গোষ্ঠীর অনেক পলিটিক্যাল ওয়ার্কারদের ধরে এনে এখানে নৃশংসভাবে কুপিয়ে কাটা হতো। রথীন্দ্রনাথ অবশ্য এসব গল্প শুনেছে, কারণ তখনও এই পৃথিবীতেই ভূমিষ্ঠ হয়নি। তখন থেকেই জনমানবহীন হয়ে আছে এই এলাকাটা। 2-4 ঘর গরিব হিন্দু মুসলমান, দুই ধর্মের প্রান্তিক চাষির বাস
যাও বা ছিল তা তারা জলের দরে জমি জমা বেচে দিয়ে কোথায় চলে গেছে সে খবর কেউ রাখে না। কিছু পয়সাওয়ালা চাষি কিনে নিয়েছে, দিনের বেলা চাষাবাদ দেখতে আসে বটে, রাতে কিন্তু ভুলেও এ পথ মারায় না। মাঠের মজুররাও সকাল সকাল কাজ শুরু করে বেলা দুটো হলেই সব যে যার ঘরের পানে ফিরে যায়। অনেক কথা কাহিনী চালু আছে এই মাঠটাকে ঘিরে, অনেক লোমহর্ষক গল্প সেই সব মৃত মানুষদের আত্মার হাহাকার, দৌরাত্ম্য আর ক্রিয়াকলাপ নিয়ে। তাই ভূতের ভয় ছাড়া মানুষের ভয় এখন একেবারেই নেই। তবে সাপ, শেয়াল, উটবেড়াল, ভাম আর খট্টাসের রাজত্ব এখন চলছে। রথিনের শরীরে ভয় ডর বলে বোধহয় কিছু নেই। না হলে অমাবস্যার মাঝ রাতে গঙ্গার চড়ায় কবরখানার মধ্যে মরার শরীরের ওপর সাধন সাধুকে ধ্যানাবস্থায় খপাস করে গিয়ে ধরতে পারে, তাও একেবারে একা। ঘাড় ধরে হিড় হিড় করে টানতে টানতে তুলে এনেছিল বাঁধের ওপর। তারপর সে এক কাণ্ড। কেতনের মাঠটা পার হয়েই একটা জঙ্গল। এখানে ঢুকতেই কিরকম একটা গন্ধ টের পেল রথীন্দ্রনাথ। পচা মাছ বা মাংস পোড়ালে যেমন গন্ধ বের হয়, ঠিক সেই রকম। অন্ধকারে টর্চ জেলে নাকে রুমাল চাপা দিয়ে সোজাসুজি জঙ্গলের ভিতরে খানিকটা যেতেই বুঝতে পারছিল বনাঞ্চল ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। সামনেই বেশ চওড়া একটা খাল, কম করে 100-3 ফুট তো হবেই। ঘড়ির ওপরে টর্চের আলো ফেলে ও বুঝতে পারে এতক্ষণ উত্তরমুখ বরাবর এসেছে। খালটা পূর্ব পশ্চিম প্রবাহিনী। আন্দাজ করল আগে পিছে কোথাও একটা খালের বাঁক আছে, কারণ গঙ্গা ওই খালের সমান্তরালে। তাহলে খালের ওপারটা কি একটা ছোটখাটো দ্বীপের মতো? এখানেও গন্ধটা পাওয়া যাচ্ছে এখনো, তবে সামনে চওড়া খাল থাকায় তীব্রতাটা অনেক কম। খালের পাড়ে যেখানে রথীন্দ্রনাথ দাঁড়িয়ে, সেখান থেকে 50 পশ্চিমে একটা বাঁশের সাঁকো, ওপারে যাওয়ার জন্য। সাঁকোর ওপারে আরো বেশ খানিকটা উত্তর পশ্চিমে ক্ষীণ একটা আলো যেন তিত্তির করে কাঁপছে। রথীন্দ্রনাথ কিছু একটা আন্দাজ করে খুব সাবধানে সাঁকো পার হয়ে খালের ধার ধরে এগিয়ে চলল আলোর নিশানা লক্ষ্য করে। খানিকটা এগিয়ে বুঝতে পারল ওটা ঠিক কোনো আলো নয়, জ্বলন্ত একটা আগুনের শিখা হাওয়ায় দুলছে। চিতা কিংবা ধ্বনি হবে হয়তো। মনে মনে কিছু একটা ভেবে অন্তরে পুলকিত হলো রথি। একটু জোরেই পা চালালো। জয় তারা, জয় তারা, মা, মা, মাগো, সবই তোর লীলা মারি। একটা প্রকাণ্ড নিম গাছের তলায় জ্বলছে যজ্ঞের আগুন, আর সেই আগুনের পিছনে পদ্মাসনে বসে তান্ত্রিক সাধন সাধু। আগুনের আলোক ছটায় রথীন্দ্রনাথ দেখল তার দিকে এক দৃষ্টে তাকিয়ে সাধন সাধুর 2 চোখ জল জল করছে। আয় আয়, তোর জন্যেই তো বসে আছি। ভয় নেই, আজ রাতে হাতে পেয়েও তোকে আমি মারব না।
দেখার স্বাদ আজ আমি মিটিয়ে দেব রে। আয় কাছে আয়। রথিনের দিকে দুহাত বাড়িয়ে হাসতে হাসতে আহ্বান করল তান্ত্রিক সাধন। মন্ত্রাবিষ্টের মতো এগিয়ে গিয়ে দাঁড়ালো রথীন্দ্রনাথ। তারপর হাঁটু মুড়ে বসে ঝোলা থেকে দুটো বড় বাংলা মদের বোতল সাধনের সামনে রেখে তার চরণ স্পর্শ করল। সাধন চট করে একবার বোতল দুটোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে খুব জোরে একটা হাঁক মারলেন। রথীন্দ্রনাথ একটু চমকে উঠলেও পরক্ষণেই সামলে নিয়েছিল। কিন্তু সাধনের ডাকে যে মানুষটা জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে যজ্ঞকুণ্ডের সামনে এসে দাঁড়ালো, তার অবয়ব থেকে বিস্ময়ে ভয়ে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল রথীন্দ্রনাথের। বাপরে, কি সাংঘাতিক রকমের বিকট দর্শন একটা চেহারা! এটা কি কোনো মানুষের এরকম চেহারা কি হতে পারে নাকি? দুটো পা কোমর থেকে ত্রিভঙ্গ হয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তা কোনো মানুষের আকার হতে পারে? কোমরের উপরের অংশটা নিচের দিকে ঝুঁকে পড়েছে, আবার বুকের উপর দিকটা অদ্ভুত একটা মোচড় খেয়ে উপরের দিকে মাথাটা জেগে আছে। দুটো হাত দুদিকে তিন ভাঁজে বিভক্ত হয়ে কাঁধের দিকটা কিরকম আড়ষ্ট। মুখমণ্ডলটা দেখে মনে হয় কেউ যেন প্রচন্ড চাপ দিয়ে তুমড়ে মুচড়ে দিয়েছে। উঁচু চোয়ালের ভিতর থেকে বড় বড় চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ঘর ঘর করে মুখ দিয়ে কিছু শব্দ করে মনে হলো সাধনকে কিছু বলতে চাইছে। সাধন তার দিকে না তাকিয়ে বোতল দুটো লোকটার হাতে ধরিয়ে দিয়ে হাত নেড়ে এখান থেকে চলে যেতে ইঙ্গিত করল। রথীন্দ্রনাথ একটা ভয় মিশ্রিত বিস্ময়ে তাকিয়েছিল অদ্ভুত দর্শন জীবটার গমন পথের দিকে। মনে হলো যেন বড় কোনো দুর্ঘটনায় লোকটার শরীর ভেঙে চুরমার হয়ে গেছে। মুখ দিয়ে ক্রমাগত একটা গোঙানি শব্দ করতে করতে কোনক্রমে নিজেকে টানতে টানতে অদৃশ্য হয়ে গেল একটা খড়ের চালের ঘরের ভিতর। সাধনের চোখ এড়ায়নি। রথিনের দিকে স্থির চোখে তাকিয়ে বললেন, মানুষ দেখেই আত্মারাম খাঁচা ছাড়া, ভোট দেখলে তো তোকে আর খুঁজে পাওয়া যাবে না রে। তারপর নিভু নিভু যজ্ঞের আধ পোড়া সমিদ ভস্যের ভিতর থেকে হাত ঢুকিয়ে বের করে আনলেন আগুনে ঝলসানো দুটো কোনো পাখির দেহ। রথিন ভালো করে দেখার চেষ্টা করেও বুঝতে পারল না আগুনে ঝলসানো দেহগুলো কোন প্রাণীর। আয় আয় আমার সঙ্গে, খালি পেটে ভূত দেখলে পোঁত দিয়ে পরাণ বেরিয়ে যেতে পারে। চল, মায়ের প্রসাদ পাবি। খড়ের চালের ঘরটা কেমন যেন রহস্যময়। মাটির দেওয়াল, মেঝেও মাটির। কুলুঙ্গিতে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বলছে। উপরের কাঠামো থেকে ঝোলা শিকে একটা করে মাটির হাঁড়ি মুখে সরা দিয়ে ঢাকা। কতগুলো রক্ত বসন দেয়ালের কোণায় একটা দড়িতে ঝুলছে। একদিকে বাঁশের মাচায় সামান্য একটা বিছানা। সাধন বিছানার দিকে তাকিয়ে একটু নরম সুরে ডাকলেন, যোজনগন্ধা। বড় বড় চোখে রথিন দেখতে পেল অন্ধকার বিছানা থেকে একটা সাদা শাড়ি ধীরে ধীরে নেমে এলো। কাছে আসতে বুঝতে পারল নিকষ কালো বরণ এক স্ত্রীলোক। তার পরনে লাল পেড়ে সাদা শাড়ি, হাতে সাদা শাঁখা। অন্ধকারেই বোঝা যাচ্ছে, আর বোঝা যাচ্ছে অসম্ভব উজ্জ্বল তার চোখ দুটো। কি গভীর মায়াময়ী চোখ,
এক অমোঘ আকর্ষণ ওই চোখ দুটোয়। সাহসে ভর করেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল রথিন। আগে কখনো রথিনের এইসব ব্যাপারে কোনো আগ্রহ তো দূরের কথা, কোনো ধারণাই ছিল না। আসলে গ্রামে কিছুদিন যাবৎ একটা কানাঘুষো চলছিল যে গঙ্গার চড়ায়, যেখানে গরিব হিন্দুরা সৎকারের পয়সা জোটাতে না পেরে মরা পুঁতে, সেখান থেকে নাকি আজকাল বডি চুরি হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেটা আর কানাঘুষো রইল না, রীতিমতো হইচই শুরু হয়ে গেল। পাড়ার ক্লাবে, চায়ের দোকানে, শীতলা মণ্ডপে, সব জায়গায় একই আলোচনা। হাওয়া খুব গরম। পাড়ার শিবু খুড়ো হুঁকো থেকে মুখ তুলে একেবারে গর্জন করে উঠল, শালা গোর বেটাদের ধরে ধরে একেবারে জেনটা পুঁতে ফেলা দরকার। কোন শালাকে ছাড়ান ছুড়ন নেই কো। আজই সব পাওড়া দেওয়ার বন্দোবস্ত করো, কাল সকালের মধ্যেই একটা ফয়সালা হওয়া চাই। বৃদ্ধ জানকী জানা নাকে নস্যে গুজে বললেন, বললেই তো আর হলো নি। তারা কি তোমার শালা না বোনাই যে তুমি চাইলেই তারা সব সুরসুর করে এসে তাদের গলাগুলো তোমার হাতের কাছে বাইরে দেবে? দেখো দেখো জানো কি, তোমার আজকাল দুটো পয়সা হয়েছে বলে খুব গরম দেখাতে শুরু করেছ। কার সঙ্গে কথা কইছ একটু দেখে বলো। শিবু খুড়ো খুব রেগে গেছে জানকী জানার পিড়িং কাটায়। ধর্তাই দেওয়ার জন্যে রামজীবন পণ্ডিত বলেন, আহা, ঘটনাটা আসলে কি ঘটতেছে, কে ঘটাচ্ছে, সেসব তো অজ্ঞেরে জানা দরকার নাকি? তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে এখন যে ফাঁসি দেবে না শুলে চড়াবে। রথিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল এইসব গায়ে মানে না আপনি মোড়লদের কথাবার্তা। এগিয়ে এসে ওই কথাটা পারল, খুড়োমশাইরা একটা একটা কথা যদি অনুমতি দেন তো বলি। রামজীবন চশমাটা একবার ভালো করে নাকের ওপর ঠেসে দিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে হে ছোকরা? তোমায় তো ঠিক চেনে গেলনি, কাদের ঘরের ছেলে তুমি? রথিন কিছু বলার আগেই বাদল বাছার বলে উঠল, আরে ওই যে গো, বিপিন বিচুলের ডেঙায় যে বাঙালটা জমি কিনে ঘর বেঁধেছে গো, জানুনি, তার ছোট বেটা। তা তোমার কি বলার আছে বলে ফেলো না। বলছি কি, রোজ রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করলে হয় না? বটে, তা কে দেবে পাওরা, তুমি? অনেকেই রামজীবনের এই বাঁকা কথায় হেসে ওঠে। রথিন একটুও না দমে গিয়ে বলে, কেন, গ্রামের সবাই পালা করে রাত জাগবে, প্রতি রাতে 5 জন। এই কথায় অনেকেই হৈ হৈ করে ওঠে। আরে পাগলা না পেট খারাপ, রাত জেগে কবর পাওরা দিয়ে তারপর দিন লোকে ডিউটি যাবে কি করে? রথিন বলে, তা কেন, পাড়ার ছেলেরা দেবে। বেগতিক দেখে অনেকেই ভিড় হালকা করছিল, কার বয়ে গেছে ভূতের বেগার খাটতে যাওয়ার। অতএব রথিনের কথাটা হাওয়াতেই রয়ে গেল, কোনো কাজে এলো না। রথীন্দ্রনাথ ওরফে রথিন, যার ডাকনাম রতু, বিকম পাশ করেছে বছর 3 আগে। চাকরি বাকরি জোটাতে পারেনি। মাঝখানে কিছুদিন একটা প্রমোটারের কাছে কাজ পেয়েছিল 1008 টাকা মাইনে, তাও লকডাউনের সময় সেটা গেছে। এখন বন্ধু প্রীতমের কোচিং সেন্টারে হায়ার সেকেন্ডারি ছাত্রদের কমার্স সাবজেক্ট আর ইংলিশ পড়ায়। 1003 টাকা আসে। ব্যাচেলার ছেলে, বাপ মা এখনও আছেন, 3 দাদাদের সরকারি চাকরি আছে, তাই ছোট ভাই রতুর ওপরে খুব একটা চাপ নেই। কোনো চাপ নেই বললেই চলে। বড়দা পুলিশে, মেজদা আর শেষদা বিএসএফে, বাড়িতে 3 বৌদি, বাপ মা, 2 ভাইপো আরও থাকে। বড়দা সপ্তাহে 1.5 দিন বাড়িতে থাকে।
সাগর থানায় পোস্টিং। মেজদা আর শেষদা বছরে দুবার করে এসে 15-20 দিন করে কাটিয়ে যায়। বাবার যৎসামান্য পেনশন আছে, তাই খুব একটা চাপ নেই। ভাইপো দুটো কিন্তু ছোটকার খুব ন্যাওটা, একটা ক্লাস 8-এ আর একটা ক্লাস 5-এ। তাই সকালে বাড়ির বাজার হাট, সন্ধে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত কোচিং ক্লাস, আর তারপর আড্ডা। এই গ্রামে অবশ্য বন্ধু বান্ধব বেশি নেই, শুধুমাত্র প্রীতম, রিন্টু, সুজয় আর গণেশ ছাড়া। আগে ওরা যেখানে ছিল, মানে স্টেশন পাড়ায়, সেখানে অনেক বন্ধু ছিল, এখনো আছে, তবে এখন সবাই এস্টাবলিশড, তাই বিশেষ খাপ খায় না। গ্রামে নদীর ধারে 5 বন্ধুতে নানাভাবে সময় কাটায়। গণেশ আবার একটা ছোটখাটো জিম করেছে। মাসে 100 টাকা দিলে দৈনিক 2 ঘন্টা বডি বিল্ডিং করার সুযোগ। প্রথম দিকে লোকজন একদম হচ্ছিল না, তবে এখন মোটামুটি ভালোই চলছে। সুজয় রথিনকে বলল, দেখ, জ্যান্ত লোক আজকাল চুরি হচ্ছে শুনেছি। কিডনি, চোখ, এমনকি হার্ট উপড়ে নিয়েও বিজনেস নাকি রমরমা। কিন্তু লাশ চুরি করে কি ব্যবসা হতে পারে সেটাই মাথায় ঢুকছে না। রিন্টু চিরকালই একটু বেশি ভাবুক, বন্ধুরা তাই বুদ্ধিজীবী বলে ঠাট্টা করে। ও কিন্তু এমন একটা কথা বলল যেটা শুনে সবাই চমকে উঠল। দেখ, পেত্তম কথা হচ্ছে, আমাদের মুসলমান পাড়ায় কিন্তু আমাদের কবর খুঁড়ে লাশ চুরির ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। গণেশ বাধা দিয়ে বলে, তুই শালা থাম তো, অমনি হিন্দু মুসলমান শুরু করলি। রিন্টু সিগারেটে একটা শেষ টান দিয়ে আঙুলের টোকায় নদীর জলের দিকে ছুঁড়ে ফেলে বলে, আরে আগে আমায় কথাটা শেষ করতে দে, তারপর না হয় আমায় গাল দিবি। রথিন সবাইকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ বলো বলো বুদ্ধিজীবী, তুমি বলো, আমরা শুনি। দেখ, সেটার প্রথম কারণ হলো আমাদের কবর দেওয়া হয় প্রায় 1 মানুষ গভীরে, তাই সেটা তুলতে গেলে যে সময় লাগবে না, তাতে ধরা পড়ে যাওয়ার চান্স প্রায় 16 আনা। সেটা খুব ঠিক, আমি দেখেছি প্রায় 5 ফুট গাড্ডা হয়। তাহলে এখানে গভীরতা একটা প্রবাবল ফ্যাক্টর, কিন্তু তোদের এখানে গঙ্গার চড়ায় এত কম গর্ত করে গোড় দেওয়া হয় না, বিশেষ করে বাচ্চাদের, যে প্রায় দেখা যায় কুকুরে মাটি আঁচড়ে বাচ্চাদের লাশগুলো সব তুলে ফেলেছে। গণেশ বলে, আসল কথায় আয়, এখানে সমস্যাটা একেবারে ভিন্ন। 1 নম্বর, আজ পর্যন্ত 4টে লাশ গায়েব হয়েছে গত 3 মাসে। 2 নম্বর, যেই দিন বা যেই রাতে কবরগুলি দেওয়া হয়েছে সেই রাতেই ঘটনাগুলি ঘটেছে। 3 নম্বর, 4টে লাশের প্রত্যেকটার বয়সই 50-এর আশেপাশে। 4 নম্বর, প্রত্যেকটা চুরি আমাবস্যার রাতেই ঘটেছে। শেষ কথা হলো, গেল 3 মাসের মধ্যে 4টে আমাবস্যা পড়েছিল। সবাই এই যুক্তিগুলো শুনে একেবারে চুপ করে যায়। রতুর মাথায় গণেশের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। তার মানে আমাবস্যার দিনে বা আগের দিনের মৃত মানুষের কবর হচ্ছে চোরের লক্ষ্য। তাহলে তো এই গ্রাম বা আশপাশের গ্রামেরই কেউ না কেউ জড়িত এই চুরির সাথে। সুজয় বলে, মোটিভটা কি? এই লাশ নিয়ে চোর করবেটা কি? রিন্টু হাসে, বলে, আরে কেলানি, মেডিকেল কলেজে বেচবে, স্টুডেন্টসদের অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে লাগে না? প্রীতম এতক্ষণ চুপ করে বসে সবার কথা শুনছিল, এইবার মুখ খোলে। গণেশের কথাটা যদি ঠিক হয় না, তাহলে রিন্টু তোর কথাটা খালে ফেলে দে। এ সালা ডাল মে বহুত কালা হ্যায় ভাই, বহুত গহরা হ্যায় ইয়ে মামলা। তাহলে তাহলে তুই বলতে চাইছিস তন্ত্রমন্ত্রের ব্যাপার? প্রীতম হাসতে হাসতে বলে, এই তো গুরু, আব তুমারা খোপড়ি কুছ কাম মে আয়া। গঙ্গার বাঁধে, যেখানটা তেমাথানি রাস্তার মোড়, ঠিক সেখান থেকে বাঁধের ঢালু বেয়ে নেমে গেলেই গঙ্গার পলিমাটির চড়ায় কবরস্থান। মাইকেলের বিধবা বউটা তেমাথানির মোড়ে একটা টঙে বসে পান বিড়ি সিগারেট বেচে। রতু আর ওর দলবল গিয়ে হাজির হয় বৌদির দোকানে।
সামনের দুধারে ইটের গাছি দিয়ে বসবার জায়গা আছে। বৌদি পান হবে? লিজা বৌদি হেসে মাথা নেড়ে বলে, বাবা, পঞ্চপাণ্ডব যে, কি ব্যাপার? হঠাৎ গ্যাঁড়ার দোকান ছেড়ে আজ আমার দোকানে? রিন্টু বলে, বৌদি 5টা পান ফার্স্ট ক্লাস করে বানাও তো। 300 জর্দা, কিমাম, চমন বাহার আর ছোট এলাচ। মিঠে পাতা আছে? 3 টাকা করে পড়বে কিন্তু। परवाह नहीं मेरी भाभी जान, তোমার হাতের খুশবু তো মিলবে। ব্যাপার কি? এত পেয়ারের কথাবার্তা কেন? কি ধান্দা এসছো বলো দেখিনি ভাই? রতু বলে, বৌদি তুমি রাত কটা পর্যন্ত দোকান খোলা রাখো? এই ম্যাস্কিমান রাত 10টা। কেন গো? না, এমনি জিজ্ঞেস করছিলাম, তোমার ভয় করে না? ভয় করলে আর পেট চলবে? না, তবু। মিলে সেকেন্ড শিফটের লোকজন যখন ঘরে ফেরে, আমিও তখন চাবি চাবলা মেরে ওদের সাথে ঘর যাই। একটু সাহস থাকে, যা মধুমেতালের গেরাম। সুজয় বলে, আচ্ছা লিজা বৌদি, তুমি তো এই গ্রামের মেয়ে, সবাইকেই চেনো। যাদের লাশ চুরি গেছে তাদের সবার নাম জানো? ওই তো অমল অধিকারী, নারায়ণ নাপিত, পুত্তন্দি বাড়ির ছোট বউটা, আর আমলিতলার ওই উড়ে বামুনটা। নাম জানিনি বাবু। দোকান ছেড়ে বেরিয়ে সিগারেট টানতে টানতে 5 জনে একটা সিদ্ধান্তে পৌঁছয়, অমাবস্যা ছাড়া আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, বামুন, বৈষ্ণব আর নাপিত এই 3 জাতের লাশ আজ পর্যন্ত চুরি হয়েছে। তার মানে প্রীতমের আইডিয়াটাই মনে হয় ঠিক। অতএব অপারেশন শুরু হলো পরের অমাবস্যা রাতে। সেদিনটা ছিল শ্রাবণের অমাবস্যা। কদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। সারা দিনমান আকাশ ঘন মেঘাচ্ছন্ন। বৃষ্টির ধারা কখনো ঝিরঝিরে, পরক্ষণেই আবার আকাশ ঝাঁপিয়ে আসছে। বিরাম নেই। কাহাতকার ঘরে বসে থাকা যায়, মোবাইলটাও একঘেয়ে হয়ে উঠেছে। সন্ধেবেলায় প্রীতম বাড়ির ড্রয়িং রুমে বসে সিডি প্লেয়ারে মান্নাদের গান শুনছিল। তখনই মোবাইলে রিংটোনটা বেজে উঠল। হ্যাঁ বল। আরে বলছি, জব্বর খবর আছে। বাড়িতে ভুজুং ভাজুং দিয়ে আজ রাতটা বাইরে কাটাতে পারবি? আরে ব্যাপারটা কি খুলে বলবি? এই বৃষ্টির রাতে তুই এখন কোথায়? আরে লিজা বৌদির দোকানে সিগারেট কিনতে এসেছি। পারলে এখনই ম্যানেজ করে চলে আয়। প্যান্টটা গলিয়ে রেনকোটটা গায়ে গলাতে দেখেই প্রীতমের মা জিজ্ঞেস করেন, এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় কই যাস? প্রীতম মাকে, রতুর বাসায় ইন্টারভিউয়ের প্রিপারেশন আছে, রাত্রে আইতে দেরি হইবে, দরকার হইলে রতুর কাছে শুয়ে পড়ুম। লিজা বৌদি আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করবে। আজ আর বেশি রাত করে কোনো লাভ নেই। তাই ঝাঁপ বন্ধ করার আগে 2 প্যাকেট সিগারেট, দেশলাই, বড় মোমবাতি 2টো আর 10টা বাপুজি কেক 2টো আলাদা প্লাস্টিকে মুড়ে নিয়ে 2 বন্ধু মিলে রওনা হলো প্রথমে মুসলমান পাড়ায় রিন্টুর খোঁজে। লিজা বৌদিরও সুবিধেই হলো। এই পথেই বৌদির বাড়ি। একসাথে যাওয়ার সঙ্গীও জুটে গেল। খ্রিস্টান পাড়া বলে এখানে কিছু নেই, তবে মোল্লাপাড়া যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার আগেই কয়েক ঘর বাঙালি খ্রিস্টানদের বাস। সবাই মোটামুটি একটা বৃহৎ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। এদিকে আসার রাস্তাটা বড় নির্জন। একদিকে শুধু বাঁশবন আর অন্যদিকে মোড়লদের চাষের ক্ষেত। এখন মাঠে শশা, ঝিঙে আর বরবটি ফলছে। লিজা বৌদিকে ছেড়ে দিয়ে ওরা যখন রিন্টু শাহের বাড়িতে গিয়ে পৌঁছলো তখন রাত্রি 9টা। রিন্টুর মায়ের হাতে তৈরি লাচ্চা পরোটা আর চিকেন কারি খেতে খেতে রতুই প্রথম কথাটা তুলল। শোন রিন্টু, প্রীতমকে ডেকে তোর কাছে আসার কারণ হচ্ছে, আজ বিকেলে সন্ধ্যের কিছুক্ষণ আগে কবরে একটা বডি ঢুকেছে। হ্যাঁ, করোনার ছুপা কেস কিনা সেটা বলতে পারবো না, তবে বডিটা একটা ধেনো মাতালের। বয়স সম্বন্ধে লিজা বৌদি যা বলেছে, ওই 50-এর এপাশ ওপাশ। লোকটার নাম জানা নেই, তবে যে 4জন পড়তে এসেছিল তারা সবাই চক্রবর্তী পাড়ার লোক। লিজা বৌদি তাদেরকে নামে নামে চেনে, আর সেই জন্য আজকে একটা চান্স আছে।
মাল চুরি হবার। তিনজনে বসে প্ল্যান ফাইনাল করার পর কথা উঠল সুজয় আর গণেশকে ডাকার ব্যাপারে। প্রীতম জানালো গণেশের বাড়িতে ওর বড় বৌদির করোনা ধরা পড়েছে, ফলে ওকে ডাকা উচিত হবে না। রিন্টু বলল, আরে সুজয়কে আজকে বাড়িতে পাবি না, প্রতি অমাবস্যায় চকচাঁদুল কালীবাড়িতে যে পুজোটা হয় রে, সেখানে সারা রাত সুজয়কে থাকতে হয়, কারণ ওর বাবা তো ছিল ওই কালীবাড়ির প্রতিষ্ঠাতা সভাপতি, এখন ও হচ্ছে সাধারণ সম্পাদক, অতএব ওকে আজকে পাওয়া যাবে না। রিন্টু আবার বলল, দেখ ভাই, আমার না যেতে কোনো আপত্তি নেই, আমি সালা এক পায়ে খাড়া, তার উপর তোরা আমার জিগরির দোস্ত, আর আমি ধর্ম মানি, রোজ নামাজ পড়ি, কিন্তু আমার কোনো ছুতমার্গ নেই, তোরা জানিস তো। কিন্তু কথা হচ্ছে কি জানিস, যদি কোনো রকম বাওয়াল হয় তখন কিন্তু তোদের জাতের লোকেরা সালা আমার দিকেই আঙুল তুলবে, শেষকালে গ্রামের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যাবে, তাই আমাকে জড়ানোটা কি ভালো হবে? অনেক কথাবার্তার পর ঠিক হলো তিনজনেই আজ একসঙ্গে যাবে। কোনো বিপদ হলে বন্ধুদের বাঁচানোর জন্য রিন্টু লড়বে, কিন্তু মাল ক্যাচ হয়ে গেলেই লোকজন জড়ো হওয়ার আগেই ও ওখান থেকে কেটে যাবে। প্রীতম আর রতুও রাজি এই কথায়। ঠিক এই সময় রিন্টুর মা জাহিরা বিবি 3 বাটি সেমাইয়ের পায়েস একটা ট্রেতে নিয়ে ঢুকলেন, তারপর টেবিলের ওপর রেখে ওদের দিকে তাকিয়ে বললেন, তোদের কথা সব আমার কানে গেছে, বলি মুদ্রাচোরেরা কি খালি হাতে আসবে? তাদের হাতে অস্ত্র কি থাকবে না থাকবে কে বলতে পারে? আরে কিছু না হোক, শাবল কোদাল তোদের কাছে থাকবে, তোরা খালি হাতে অপারেশন করতে যাচ্ছিস কি বুদ্ধিতে? সত্যিই তো, এই কথাটা তো একবারও মাথায় আসেনি। তাহলে উপায়টা বাতলে দিল জাহিরা চাচি নিজেই। 3 জনে 3টে তরোয়াল আগে কোমরে বেঁধে নে, তার উপরে বর্ষাতিটা গায়ে চাপা। ছেলেকে বললেন, শোন, তোর আব্বুর বাগনকটা আর হাতে 5 ব্যাটারি টর্চটা রাখ, বিপদ সত্যি সত্যি এসে পড়লে না কামেলা